হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মনের দিক দিয়ে একদম ভালো নেই। কেন মনের দিক দিয়ে ভালো নেই সেটা আমি আপনাদের সাথে সময় এলেই শেয়ার করব। আর এখন আমি সেই কথাটা শেয়ার করতে পারবো না। তবে হ্যাঁ, আমরা কিন্তু সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে হলো সানডে, আর সানডের সকাল থেকেই ফুলতলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা থেকে একেবারে 11টার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে মাম্মামকে নিয়ে গেছিলাম ওর পরীক্ষা দেওয়ার জন্য। সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। সকালবেলায় প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ঘুম থেকে উঠেছি। তবে হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আজকে একটু সকাল সকাল উঠেছি। প্রতিদিন ওই 5:45টার সময় ঘুম থেকে উঠি, আর আজকে না একটু আগে উঠেছি। কারণ কি, আজকে আমাকে একাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কারণ আমার শাশুড়ি মা কালকে গেছে তার বাপের বাড়িতে। তো সেই জন্য যেহেতু মামামের পরীক্ষা আছে, মানে কালকে নয়, দুদিন আগেই গেছে। তো মাম্মামের যেহেতু পরীক্ষা আছে, সেই কারণে মাম্মামকে সময় মতন সেখানে পৌঁছে দেওয়া, তারপরে তাকে নিয়ে আসা, সমস্ত দায়িত্বই কিন্তু আমার। যেহেতু সানডে, সে কারণে আজকে হাজব্যান্ডের অফিস বন্ধ থাকলেও তার যে সমস্ত কাজ থাকে বাইরের, সেই কাজগুলো তো রয়েইছে, তাই না? তবুও আর কি, সে আমাকে ওই দিতে যাওয়া আনতে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আজকে আমাকে খুব হেল্প করেছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে দিয়েই ফুলটা আগে তুলে নিলাম। কারণ কি, ফুলটা না তুললে একটু পরপরই রোদ দিয়ে দেবে। কালকে রাত্রিবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, মেঘটা না একটু কেমন গুম করে রেখেছে। মনে হচ্ছে রোদটা যেটা দেবে একটু বেলা করে, সেই রোদটা না একদম সহ্যকর হবে না। অসহ্য একটা রোদ হবে, আর সাথে অসহ্যকর একটা গরম হবে। তো সেটাই আর কি মনে হচ্ছে। তবে হ্যাঁ, মাটিটা একটুখানি ভিজেছে। মানে আমাদের এই বাইরের মাটিটা একটু জল হয়ে গেলেই না একটু কাদা কাদা হয়ে যায়। কারণ কি, মাটিটা প্রচণ্ড পরিমাণে বসে গেছে, আর বসে যাওয়ার ফলে না একটু বৃষ্টি হলেই স্লিপ টাইপের হয়ে যায়। তো মানে আমাদের ওইখানে চলাফেরা করতে একটু অসুবিধে হয়। বর্ষাটা চলে যাওয়ার পর, মানে পুজো টুজো কাটার পরে হাজব্যান্ডকে বললাম যে এক গাড়ি মাটি ফেলে আমাদের এই সামনেটা একটু মানে চারিয়ে দিতে আর কি, তাহলে এই জিনিসটা হবে না। তো ওইদিকে তুলসী মঞ্চটাও তো জলে ভিজে গেছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে নিচের বিছানা গুটিয়ে দিলাম, মানে বরমশাইয়ের বিছানাও গুছিয়ে নিলাম। এদিকে আমাদের বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এই দেখতেই পাচ্ছেন, এখন আমি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রাখবো। এতটা পরিমাণে এখন খাটে, তারপরে বিছানাতে পিঁপড়ে হয়ে যাচ্ছে যে কি বলবো, লাল পিঁপড়ের উপদ্রবটা বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। তবু প্রত্যেক দিন ঝেড়ে তারপরে একদিন ছাড়া বেডশিট চেঞ্জ করি, তা সত্ত্বেও কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমি না আগে লক্ষণগণ্ডি ইউজ করতাম, লক্ষণগণ্ডিও যখন বাধা মানছে না, এখন না ওই ককরোচ মারার যে লাল হিটটা আছে, ওই লাল হিটটা ইউজ করি। তাহলে দেখছি যে পিঁপড়ে না যেই দিকটায় লাল হিটটা দিচ্ছি, সেই লাইনটাতে পিঁপড়ে হচ্ছে না, একটা অপোজিটে হচ্ছে, কিন্তু সেই ধারটাতে হচ্ছে না। তাই যখন সময় পাচ্ছি তখন একটু, যখনই পিঁপড়ে আর কি দেখছি লাইন, তখন ওই লাল হিটটা স্প্রে করে দিচ্ছি, তাহলে পিঁপড়েটা মরে যাচ্ছে। এখানে মাসিও চলে এসেছে, মাসি ঘর মুছছে, আর মাসির এই বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছিলো, আর আমি বাসনগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বাসনগুলো না অনেকক্ষণ আগেই ধুয়েছে, প্রায় ওই 10-15 মিনিট আগে, আর আমি এখন গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো যা জল ঝরা ঝরে গেছে, সেই জন্য এখনও না ভাত চাপাইনি, জানেন তো। তো আজকে যেহেতু সানডে, তো একটু বেলা করে ভাতটা চাপাবো ভেবেছিলাম। তো এখানে আমি ভাতটা কিন্তু অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি, আর একটু বসেছিলাম, জানেন তো, কোমরটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। মাম্মামকে একটু পড়াচ্ছিলাম। মাম্মামের যেহেতু আজকে স্কলারশিপ পরীক্ষা আছে, তো সে কারণে পরীক্ষা দিতে যাবে, আর স্কুলের যে এক্সামটা ছিল সেটা না শেষ হয়ে গেছে, জানেন। তাই এই কটা দিন আমি ভিডিও একদমই করতে পারিনি। আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, যেটা আমি আমার হাজব্যান্ডের কাছে শিখলাম। এই যে ভাতটা যখন আমি বসিয়েছিলাম, তখন ভাতের এই হাঁড়ির থেকে ফ্যানটা উছলে উছলে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তো বরমশাই বলল যে তুমি ওই ভাতের যে কানাটা আছে হাঁড়ির, ওইটা হচ্ছে কি একটা নেকড়ায় করে ভালো করে মুছে দিয়ে, আর ওই ভিজে নেকড়াতে একটু সর্ষের তেল দিয়ে, তারপরে পুরো কানাটাতে বেশ সুন্দর করে সর্ষের তেলটা মাখিয়ে দাও, তাহলে দেখবে তোমার এই উছলে যাওয়া ভাতটা, মানে এই যে ফ্যানটা, সেটা কিন্তু উতলে আর বাইরের দিকে পড়বে না। তো সেটাই আর কি ট্রাই করছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম।
রান্নাঘরের খুঁটিনাটি টিপস যেগুলো আমি আপনাদের সাথে ভাবছি এরপরে একটা ব্লগে আপনাদের সাথে কোনো ব্লগে শেয়ার করব। তো আমি কিন্তু অনেক খুঁটিনাটি টিপস ইউটিউব দেখে শিখেছি, বা ওই যে রান্নাঘরে যে খুঁটিনাটি টিপসগুলো যে বই হয় না, সেই বইটাও পড়ে শিখছি জানেন তো। এখন আমার এগুলো বেশ ভালো লাগে, যখনই সময় পাই তখনই আমি ওই কাজগুলো করি, বই পড়া, তারপরে ইউটিউব তো রয়েইছে, ফেসবুক তো রয়েইছে, সেই সমস্ত কাজ করা। পরচর্চা পরনিন্দা বাদ দিয়ে এই জিনিসগুলোর সঙ্গে যুক্ত থাকা আমার মনে হয় বেশ ভালো, তাই না? তো যাই হোক, অন্য কথায় চলে আসলাম, এদিক দিয়ে এখন আবার কাজের কথায় আসি। ওই দিক দিয়ে আমি এখন ভাতটা নামিয়ে দিয়েছি, আর তারপরে চলে এসেছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা ধোয়ার জন্য। আজকে অনেক কয়েকটা জামা কাপড় হয়ে গেছিলো, যেগুলো মাসিকে দিয়েছি ধুতে, আর বাদ বাকি কয়েকটা জামা কাপড় এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে পরে ওটাকে একটু মানে আকাশটা দেখি পরিষ্কার টরিষ্কার হলে তারপরে বাইরে মিলে দেবো। এই যে দেখুন, আকাশ কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে ভাবলাম আজকে না বাড়িতে সেরকম সবজি কিছুই নেই, তো ভাবলাম আজকে একটু মুগ ডাল করব পেঁপে দিয়ে। পেঁপে গাছটা না ওই যে কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হবার ফলে আগের বৃষ্টি তারপরের বৃষ্টি এরকম বৃষ্টিতে পেঁপে গাছের গোড়াটা পচে গেছে, তো গাছটা না কেমন নড়নড়ে হয়ে গেছে। তো শ্বশুরমশাই বললেন যে গাছটা থেকে পেঁপেটা পেড়ে নিতে। তো বাবাও নেই, মাও নেই, বাবা বলে গেছিলো, সেই জন্য ওই পেঁপেটা পেড়ে নিয়ে আসলাম। আর পেঁপেটা না হাত পাড়া করে করলাম, বেশ ভালো লাগলো জানেন তো। গাছ থেকে কোনো জিনিস মানে সবজি বলেন ফল বলেন কোনো জিনিস পেড়ে তারপরে সেটাকে খাওয়া বা রান্না করা বেশ মানে মজার একটা। তো এইদিকে আমি পেঁপে দিয়ে মুগের ডাল করবো, এই জন্য মুগের ডালটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম, যাতে মুগের ডালের যে গন্ধটা স্মেলটা থাকে সেই স্মেলটা মানে কাঁচা স্মেলটা যেন চলে যায়। সেই জন্য মুগের ডালটাকে বেশ ভালো করে কড়ায় ভেজে নিলাম। তারপরে এই যে জল দিয়ে এখন বসিয়ে দিচ্ছি মুগের ডালের সাথে পেঁপেগুলোকেও দিয়ে দেবো। ডালটাও সেদ্ধ হবে ওদিকে, আর ওদিকে পেঁপেটাও সেদ্ধ হবে, তারপরে ছকে নেব। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম পেঁপে দিয়ে তারপরে সবজি দিয়ে মানে ভেজ ডাল যেটা হয়, সেই ডালটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি মাঝে মধ্যেই কিন্তু করি, বা আমার শাশুড়ি মা যখন করেন তখন আমি বলি যে মা এরকম করতে। আর তারপরেই চলে এলাম আমি এই যে জল ভরতে, আর দেখেন আকাশটা এক্কেবারে পরিষ্কার হয়ে গেছে, রোদও দিয়ে দিয়েছে। আপনাদেরকে বললাম না একটু বেলা করে রোদ দিয়ে দেবে, আর রাত্রেবেলায় একটু বৃষ্টি হয়েছিল, তারপরে একটু বেলা করে রোদ দিয়ে দেবে। তো তারপরে আমি আজকে অনেক তাড়াহুড়ো করছি, আর মনটাকে একদম ঠান্ডা রেখে কাজ করছি, কারণ আমার মাথার উপরে প্রচণ্ড চাপ ঘোরাফেরা করছে যে এইটুকু সময়ের মধ্যে আমি কি করে কাজ কমপ্লিট করব। তারপরে আমি মামামকে নিয়ে যাব স্কুলে, তো কীভাবে যে করব বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, মনটাকে ঠান্ডা রাখি, কোনটার পর কোন কাজটা করব ভাবনা চিন্তা করে তারপরে কাজগুলো করব। তো এই দিক দিয়ে কিন্তু আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো হয়ে গেছিলো আপনারা দেখলেন। দুধ আর ডাল একসাথে বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি কলপাড়ে এই যে বোতলগুলো ভরার জন্য। বোতল এদিকে ভর্তি হয়ে গেছে, আর এদিকে বর্মশাইকে বললাম যে ওই যে মুখটা আছে না সাবমার্সিবলের, ওই মুখটাতে যেন একটু পাইপ দিয়ে দেয়। তো পাইপটা খুঁজছে আর কি, আমার এদিকে বোতলগুলো ভরা হয়ে গেছে। আর এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওইরকম হয়ে রয়েছে। আর মানে এতটা পরিমাণে ওই মাটিটা আমাদের লেভেল হয়ে গেছে যে বৃষ্টির জলটা যে ও মাটিতে টেনে নেবে সেটাই হচ্ছে না, মানে পারছে না, একটু সময় লাগবে। তার মানে বৃষ্টিটা ওই আর কি আকাশটা পরিষ্কার হলে রোদ দিলে অনেক সময় লাগে ওইটা ওই হতে আর কি, ওই টেনে নিতে। এদিকে আমি বাবুকে খাইয়ে দিলাম, বাবুকে খাওয়ানো প্রচণ্ড কষ্টকর, সেটা আপনারা আগেও দেখেছেন। তারপরে এই দিক দিয়ে দুধটা তো নামিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তারপরে এই দিক দিয়ে এখন আমি এই যে প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিলাম। আলু সেদ্ধ দিয়ে তারপরে মুড়ি খাবো। আলু সেদ্ধটা না বেশ পেঁয়াজ তারপরে লঙ্কা এইসব কিছু দিয়ে বেশ ঝাল করে মাখলে কিন্তু খেতে বেশ টেস্টি লাগে, ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আজকে ভাবলাম যে আজকে কী রান্না করব মানে বুঝেই উঠতে পারছিলাম না। তো তারপরে আর কি ওকে ভাবনা চিন্তা করলাম, করার পরে ভাবলাম যে আজকে সবজি রান্না একদম ভালো লাগছে না। পটল আছে গোটা কতক ফ্রিজে, আর একটু করলা আছে, ওই দিয়ে আর কি সবজি রান্না করব বলুন তো। তাই মুগের ডালটাকে যে ছকে নিলাম, ছকে নিতে ভাবছিলাম আর কি। তারপরে ভাবলাম আজকে একটু বেসন পোস্ত করা যাক। বেসন পোস্ত আমার কিন্তু বেশ ভালো লাগে, বেসনের কোনো জিনিস আমার কিন্তু বেশ ভালো লাগে, কেন জানি না, এটা ছোটোর থেকেই আমার বেশ ভালো লাগে। বেসনের ঝোল, বেসনের চচ্চড়ি, বেসনের পোস্ত, এই জিনিসগুলো কিন্তু আমার একদম ফেভারিট খাবার। তো সেজন্য আমি এখন বেসন পোস্ত করব বলে বেসনটাকে নিয়ে নিচ্ছি। আর বেসনের মধ্যে এই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে নুন, তারপরে এদিক দিয়ে একটু খাবার সোডাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে হালকা করে মাখিয়ে নিলাম। সাথে দুটি জিরেও দিয়েছিলাম, জিরে দিলে না বেসনের ভেতর টেস্ট একটু ভালো হয়। প্রথমে ভাবছিলাম দুটি পেঁয়াজ কুচি দেবো, তারপর ভাবলাম না, আজকে পেঁয়াজ কুচিটা আর
দেবো না, পেঁয়াজ কুচিটা দিলে আবার টেস্ট আবার অন্য রকম হয়ে যায়। তো আজকে শুধুমাত্র বেসন পোস্ত করব। তো সেই জন্য আর কি ওই যে বেসনটাকে গুলে নিয়ে ছোট ছোট করে মানে বড়ার আকারে ছোট ছোট করে যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে পোস্তটাকে বাটবো। পোস্তটাকে শিলেই বাটবো ভাবছি। পোস্ত না মানে আমার না ওই বেসন পোস্ত, তারপরে এমনি শুধু পোস্ত, পেঁয়াজ পোস্ত টাইপের পোস্ত বাটি, এই জিনিসগুলো আমার আবার ওই মিক্সিতে বেটে আমি পারি না। মানে আমার কেমন লাগে, একটু খেতে ভালো লাগে না টেস্ট। তো সে কারণে আমি একটু শিলেই বাটতে পছন্দ করি। মানে শিলে বাটনা যে মানে টেস্ট হয়, সেটা কিন্তু মিক্সি বেটে নিলে সেরকম টেস্ট হয় না আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু এটা মনে হয় আর কি। তো এদিক দিয়ে এখন আমি বেসনগুলোকে ছোটো ছোটো করে ভেজে নিলাম, অনেক কয়েকটা ভেজে তুলেও নিয়েছি। তো ছোটো ছোটো করে ভেজে নিয়ে তারপরে ওই ওর মধ্যে পোস্তটাকে আগে ভালো করে কষবো তেল দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, তারপরে ওই একটু জল দিয়ে ফুটে গেলেই না বেসনগুলো দিয়ে দেবো, মানে কোনো ঝামেলা নেই বা চাপও নেই আর কি। তো এদিক দিয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আপনাদেরকে তো বললামই, পাঁচ ফোড়ন দিয়ে তেল দিয়ে পোস্তটাকে দিয়ে দেবো। আর একটু একটু সামান্য হলুদ দিলাম, মানে ওই কালারটা একটু হলুদ হলুদ হওয়ার জন্য আর কি। তারপরে যে পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করবো। যে পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন হালকা চলে যায়। পোস্তর গন্ধটা আবার খুব একটা বেশি চলে গেলেও কিন্তু পোস্ত টেস্ট লাগে না আমার মনে হয়। আলু পোস্ত করার সময় না আমি পোস্ত না ঢেলেই তারপর একটু ফুটে গেলেই একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিই। আর বেসন পোস্তর সময় একটু অন্য রকমের হয়, যেটা আপনাদের সাথে আজকে রেসিপিটা আমি শেয়ার করলাম। তো একটু ভাজা ভাজা করে তারপরে আমি জল দিয়ে দিলাম। তারপরে জলটা দিয়ে একটু এই যে ফুটে যাবে, ফোটার পরে আমি ওই কাঁচা লঙ্কা কয়েকটা ওই কাঁচিয়ে করে কেটে কেটে, দেখতে পাচ্ছেন গাছের কাঁচা লঙ্কা কিন্তু, আমাদের না এখন আর লঙ্কা টঙ্কা কিনতে হয় না। লঙ্কা, তারপরে লাউ ডাঁটা, লাউ, পুঁই, তারপর এদিকে পেঁপে, এই জিনিসগুলো না কিনতে হয় না, এগুলো এগুলো আমাদের এখন গাছেই হচ্ছে। আমার শ্বশুরমশাই তো আগে অনেক অনেক সবজি লাগাতেন, কিন্তু এখন আর বাবা না পারে না। মানে বয়সের সাথে সাথে না বাবার এই সবজি চাষ করা, লাগানো, এই জিনিসের এনার্জিগুলোও কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি। বাট আগে কিন্তু আমাদের অনেক রকমের সবজি হতো, ঝিঙে হতো, অনেক কিছু হতো। তো এবার শীত আসছে, শীতে তো কিছু কিছু টুকটাক হবেই। তো এখন আর কি এই সবজিগুলো আছে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। ওদিকে বেসন পোস্তটা আমার কিন্তু রেডি হয়ে গেছে অলমোস্ট। তারপরে মাম্মামকে না আমি এই ড্রেসটা পরিয়েছিলাম, ও আমাকে বললো যে মা আমি স্কুল যাবো, স্কুলের ড্রেস পরবো। তো মাম্মামকে স্কুলের ড্রেস পরালাম। তারপরে ওর বাবা বলছে এসে যে স্কুলের ড্রেস কেন পরাচ্ছ, ও তো স্কলারশিপ পরীক্ষা দিতে যাবে, ওকে স্কুলের ড্রেস ইউনিফর্ম পরাতে হবে না, এর যেমন নর্মাল সাধারণ ড্রেস পরে সেরকম ড্রেস পরে গেলেই চলবে। তো আমি এদিকে তো ওকে রেডি করে দিয়েছিলাম স্কুল ড্রেস পরিয়ে। তো তারপরে ও আমাকে বলার পরে আমি আবার ওকে চেঞ্জ করে দিলাম, এই যে এই জামাটা পরিয়ে দিয়েছি। তো এদিকে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর চুলটা বেশ টাইট করে বেঁধে দিয়েছিলাম। তো ও বললো যে মা চুলটা খুলে দাও, এই ড্রেসের সঙ্গে এই চুলটা মানাচ্ছে না। ওদেরও আবার ভাবতে পারছেন মানে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, ওদেরও একটা ব্যাপার আছে। তো তার জন্যই দেখতে পাচ্ছেন আবার ওকে আমি ভালো করে রেডি করে দিলাম, এই জামাটা পরিয়ে দিয়েছি। আর কয়েকটা যে জামা বের করেছে যে কি বলবো। তারপরে এই যে বাবুও রেডি হয়ে গেছে, ওকে নিয়ে যাবো, আমি ওইদিকে রেডি হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাম্মামকে বললাম একটু ভালো করে ঘুরে দাঁড়াতে, আর ওই রকম করে ঘুরে দাঁড়াচ্ছে। জানেন তো আজকাল মেয়েটা এতটা পরিমাণে বদমাশ হয়ে যাচ্ছে যে কি বলবো, বকতেও ইচ্ছে করছে না। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নান করিনি। তো আমি মাম্মামকে দিয়ে এসে তারপরে স্নান করবো, তারপরে পুজো করবো, তারপরে আবার 1টার সময় আনতে যাবো। তো এখন তো বাজছে 10টা 20, 10:30টার সময় ঘর থেকে বেরাবো। ওর 11টার থেকে পরীক্ষা, 11টা থেকে 1টা পর্যন্ত। তো তারপরে ভাবছি যে ওর মানে বসে গেলে, পরীক্ষায় বসে গেলে তারপরে আমি চলে আসবো ওকে দিয়ে, তারপরে এসে রান্না করবো। তো একসঙ্গে এতগুলো কাজ করা তো মানে সম্ভব হয়নি। তো সেই জন্যই আর কি মানে পুজো আর চানটা বাকি রয়েছে, আর বাকি সব হয়ে গেছে। আর এদিকে বাবুকে যে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছি, আবার এসে ওকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, অনেক কাজ রয়েছে। তো চলো আজকে এখন আমাদের গানটা পরে দেখা হচ্ছে। তারপরে এই যে মাম্মামের স্কুলে চলে এসেছি। মাম্মামের স্কুল নয়, এটা অ্যাকচুয়ালি আমার স্কুল। আমি না স্কুলটা ঢোকার পর না অনেক পুরনো পুরনো স্মৃতি মনে পড়ছিল। বাট আজকে তো একটা অন্য কারণে এসেছি, মাম্মামকে দিতে এসেছি ওর স্কলারশিপ পরীক্ষার জন্য। তো এটা হচ্ছে আমাদের বিএম হল, জানেন তো। আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট ছিলাম, তাই এখানে আমাদের কিন্তু ওই আর্টসের ক্লাসগুলো হতো, মানে ওই ইংলিশ হতো, তারপরে হচ্ছে কি বেঙ্গলি হতো, তারপরে ফিলোসফি হতো। এই ক্লাসগুলো কিন্তু আমাদের
আমাদের এইখানে হতো। তো সেই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছিলো, কত বড় হলটা, বহু বছর পর আসলাম স্কুলে। আর আমি বলে দিই, এই 11-12 কিন্তু আমি গড়বেতা হাই স্কুলেই পড়েছি। তো হচ্ছে আমি মাধ্যমিক দিয়েছি আমাদের ওইখানে, মানে আমাদের খামডিয়ার স্কুলে, আর 11-12 এখানেই পড়েছি। তো চলুন আজকের মতন ভিডিওটা এইখানে